আকাশবাণী শিলচর। পৃথিবীর অধিকাংশ দেশই করোনা বা কোভিড-19 আক্রান্ত। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে করোনা থাবা বসিয়েছে। সংক্রমণ ও মৃতের সংখ্যা অহরহ বেড়েই চলেছে। আমাদের রাজ্য আসামেরও বিভিন্ন জেলায় সংক্রমণের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বরাক উপত্যকার 3টি জেলায় সংক্রমণ প্রতিরোধে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও প্রশাসনিক স্তরে সরকারি নির্দেশ যথাযথভাবে পালনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এবারে শুনবেন এই উপত্যকার বিভিন্ন অঞ্চলে কোভিড-19 এর কর্মসূচির উপর আমাদের একটি প্রতিবেদন। কাছাড় জেলায় সংক্রমণের সংখ্যা কমছে কি? গত 4 দিনের পরিসংখ্যানে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা রাত পর্যন্ত 76 জনের পজিটিভ ধরা পড়েছে। এদিন টেস্ট হয়েছে 1194 জনের। এ পর্যন্ত কাছাড় জেলায় 7605 জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলায় কোভিড রোগে মারা গেছেন 27 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5993 জন। বর্তমানে জেলার বিভিন্ন কোভিড হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন 1585 জন। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ খবর জানানো হয়েছে। অপরদিকে শিলচর মেডিকেলে গত 24 ঘন্টায় 4 জন কোভিড রোগীর মৃত্যু ঘটেছে। ভর্তি হয়েছেন 16 জন। সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন 40 জন এবং অক্সিজেন সাপোর্টে আছেন 44 জন কোভিড রোগী। তাহলে চলুন শুক্রবারের মেডিকেলের স্ট্যাটাস রিপোর্ট সম্পর্কে মুখপাত্র ডক্টর ভাস্কর গুপ্তের কাছ থেকেই শোনা যাক। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 165 জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে আর থ্রোট সোয়াব স্যাম্পল কালেক্ট করা হয়েছে 535 জনের। টেস্ট করা হয়েছে 1279 জনের। এখন অবধি শিলচর মেডিকেল কলেজে RT-PCR টেস্ট করা হয়েছে 97,205 জনের। গত 24 ঘন্টায় পজিটিভ রেজাল্ট এসছে 45টি। এখন অবধি আমাদের টোটাল পজিটিভ রেজাল্ট এসছে 4,847টি। আর গত 24 ঘন্টায় আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 150টি, এর ভিতরে 10টি পজিটিভ এসছে। এখন অবধি টোটাল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 7,030টি, এর ভিতরে টোটাল 7,081টি পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় আমাদের পেশেন্ট ভর্তি হয়েছেন 16 জন এবং ডিসচার্জও হয়েছেন 16 জন পেশেন্ট। বর্তমানে ওয়ার্ডে অ্যাক্টিভ পেশেন্ট আছেন 196 জন, আইসিইউতে আছেন 16 জন পেশেন্ট আর ভেন্টিলেটরে আছেন 3 জন পেশেন্ট। বর্তমানে ক্রিটিক্যাল অবস্থায় আছেন 34 জন পেশেন্ট আর অক্সিজেন সাপোর্টে আছেন 44 জন পেশেন্ট। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 4 জনের ডেথ হয়েছে, 2 জন কাছাড় ডিস্ট্রিক্ট এবং 2 জন করিমগঞ্জ ডিস্ট্রিক্টের। এখন অবধি আমাদের টোটাল অ্যাডমিশন হয়েছে 1849 জন এবং ছুটি হয়ে গেছেন 1525 জন। আর করোনা সংক্রান্ত রোগী মারা গেছেন 128 জন, এর মধ্যে 49 জন কনফার্ম করোনা ডেথ। এখন অবধি আমাদের 103 জন ডোনার প্লাজমা ডোনেট করেছেন এবং 206 জন প্লাজমা রিসিভ করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে আমি রতন দেব। হাইলাকান্দি জেলার করোনা পরিস্থিতি নিয়ে জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশন হাইলাকান্দির মিডিয়া এক্সপার্ট মনিকা দাস। আজকে টোটাল পজিটিভ আছে আপনার 25 জন। তো অ্যাকচুয়ালি এই জন্য হতে পারে যে টেস্টিং এখন টেস্টিং হচ্ছে, কিন্তু যে পরিমাণে হতে লাগে এই পরিমাণে হচ্ছে না। মানুষ এখন পর্যন্ত স্বইচ্ছায় আসে না। হ্যাঁ, আসে না। এই জন্য যত আমরা টেস্টিং করে ওইটার হিসাবে আমার রেজাল্টটা দেই। তো টোটাল আজকে 25 জনই আমরা পজিটিভ পেয়েছি। আর এমনি রিলিজ হয়েছে কি আজকে? রিলিজ টোটাল 13 জন হয়েছে। আর তাছাড়া RT-PCR বা রেট এগুলো চলছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, RT-PCR আর রেট চলছে, কিন্তু এখন এসপার ডিসি স্যারের যেটা আজকে মিটিং ছিল ইনফরমেশন এরকম হইতে পারে, এরকমও অর্ডার আসতে পারে যেখানে প্রত্যেক দোকান, প্রত্যেক বিজনেস হাউস যেগুলো আছে ওখানে ওনারা টেস্ট করতে লাগবে। টেস্ট যদি না হয় তবে অ্যাকশন নেওয়া হবে আর কি। তো এইগুলো কথাবার্তা চলছে, বার্তালাপ চলছে আর কি, কিন্তু
টেস্ট করাটা এখন মানে সবাই মানে খুবই জরুরি, কেননা অলরেডি কমিউনিটির মধ্যে স্প্রেড হয়ে গেছে। আর যা পরিমাণে এখন আমাদের যে পজিটিভ কেসগুলো বাড়ছে সিম্পটোমেটিক, আর সবচেয়ে বড় কথা যে মানে মেডিকেল কলেজের যে কেসগুলো যে অ্যাডমিশন হচ্ছে, অনেক সিরিয়াস কেস মানে অ্যাডমিশন হচ্ছে। সেই জন্য মানে আগে থেকে যদি আমরা টেস্ট করি এটা খুবই ভালো আর কি, নিজের জন্য ভালো, অন্যদের জন্যও ভালো। আচ্ছা, যারা কোভিড কেয়ার সেন্টার গুলোতে যারা রয়েছেন পজিটিভ, তারা সবাই কি সিম্পটোমেটিক নাকি? কোভিড কেয়ার সেন্টার আমার এখন খুব বেশি পরিমাণে আমার মানুষ নেই। আগে অনেক বেশি ছিল, এখন খুব একটা বেশি নেই। যেমন আপনার আলোচনা যে কোভিড কেয়ার সেন্টার এখানে শুধুমাত্র 8 জন আছে। আপনার এখানে পলিটেকনিক যেখানে আছে এখানে 42 জন আছে। হ্যাঁ, এগুলোর মধ্যে সিম্পটোমেটিক মানে কোনো একজনের যেমন প্রেশারের প্রবলেম আছে, তারপরে অল্প সর্দি কাশি জ্বর, এইগুলো সিম্পটোমেটিক। এটা ছাড়া কোনো সিরিয়াস আমরা কোভিড কেয়ার সেন্টারে রাখি না। যদি সিরিয়াস থাকে তবে আমরা সিভিল হসপিটাল নাহলে মেডিকেল কলেজে রেফার করে দিই। প্রতিটি সেন্টারই কোভিড কেয়ার সেন্টার ডাক্তার কোনো না কোনো ডাক্তারের আন্ডারে? হ্যাঁ, প্রত্যেকটি কোভিড কেয়ার সেন্টারের মধ্যে মেডিকেল একটা টিম থাকে। ওনারা 7 দিনের জন্য মানে অ্যাসাইন থাকে। ওরা 24/7 অন ডিউটি থাকে। কারো কোনো সময় কিছু অসুবিধা থাকলে ফোন করলে ওরা আসে, চেক করে, তারপরে অসুবিধার অনুসারে মেডিসিন দেওয়া হয়। তো প্রত্যেকটা কোভিড কেয়ার সেন্টারে একটা মেডিকেল টিম, ডক্টর, নার্স, ল্যাব টেক, এগুলো অ্যাসাইন থাকে। তো গোষ্ঠী সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মীরা উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন। এই অবস্থায় জেলায় স্বাস্থ্যকর্মীর কি অভাব রয়েছে কিছুটা? স্বাস্থ্যকর্মী তো আগে থেকে এই জেলার মধ্যে প্রবলেম আছে, কিন্তু প্রবলেমের মধ্যে আমরা কাজ করে যাচ্ছি। ডক্টরের প্রবলেম আছে, শর্টেজ আছে। রিসেন্টলি 1 year রুরাল পোস্টিং এর দেওয়া হয়েছে আমাদের ডিস্ট্রিক্টে, কয়েকজনকে দেওয়া হয়েছে। তারপরে স্টাফ নার্স কয়েকজন করোনার জন্য এনগেজ করা হয়েছিল, প্লাস ল্যাবটেক কয়েকজনকে এনগেজ করা হয়েছে। তো এগুলো আছে আর থাকবেও, কিন্তু এটার মধ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তো এখানে জেলায় ভেন্টিলেশনের ব্যবস্থা এখনো হয়নি? ভেন্টিলেশনের ব্যবস্থা এখনো হয়নি। ভেন্টিলেশন সেট আপ করার জন্য আপনার সেরকম রুম স্ট্রাকচার থাকতে হবে। তো সেই জন্য ভেন্টিলেশনের আমরা এখন পর্যন্ত মানে এটা হয়নি, কিন্তু আইসিইউ টাইপ একটা স্টার্ট হবে সিভিল হসপিটালে, যেখানে অক্সিজেন মিনি আইসিইউ, যেখানে অক্সিজেন আরো মানে অন্য যেটা ট্রিটমেন্ট লাগবে এগুলো এখানেই করা হবে, এসএমসি মেডিকেল কলেজে যেতে হবে না। তো এটা মানে অলরেডি কনস্ট্রাকশন এগুলা চলছে। এটা আর ধরে নেন আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ করে এটাও চালু হয়ে যাবে। সপ্তাহ দিন পরে চালু হয়ে যাবে? হ্যাঁ। তো শেষে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জনসাধারণ এখন পর্যন্ত আধা থেকে অধিক পপুলেশন এখন পর্যন্ত মাস্ক মুখে লাগায় না। ওরা কোনো সোশ্যাল ডিস্টেন্স নেই। যখনই আমরা বাইরে বের হই তখনই দেখতে পাই প্রচুর মানুষ এখন পর্যন্ত কোনো মাস্ক মুখে দেয় না। ওরা মানে মুখ খোলা হিসাবে মানে ঘোরাফেরা করে, কিন্তু মানে মাস্ক পরার মানে এখনো হয়নি। তারপরে কথা হলো টেস্টিং। অনেক মানুষের ম্যাক্সিমাম মানুষের সর্দি কাশি জ্বর এগুলো এখনো আছে, কিন্তু মানুষের এগিয়ে আসছে না, ঘরে লুকিয়ে থাকে। যার কারণে অনেক সময় কি হয়, অনেক শরীর যখন খুব বেশি অসুবিধা হয়ে যায় তখন মানে হসপিটালে আসে। আর অনেক ক্ষেত্রে মানে যখন সিরিয়াস হয়ে যায় মেডিকেল কলেজে রেফার করা হয়, কিন্তু আলটিমেটলি ট্রিটমেন্ট সাকসেসফুল না হয়ে মানে মারা যেতে লাগে। তো এরকম কেসও আছে। হাইলাকান্দি থেকে আকাশবাণীর পক্ষে জসিম উদ্দিন লস্কর। গোটা বরাক উপত্যকা আজ করোনার অতিমারির কবলে।
করোনা আতঙ্কে আতঙ্কিত বরাকের আমজনতা। যেমন আতঙ্ক গ্রাস করছে, তেমনি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সাথে বাড়ছে সুস্থতা ও মৃত্যুর সংখ্যাও। এদিকে বরাক উপত্যকার সীমান্ত জেলা করিমগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে 49 জন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3309। জেলার আজকের ভাইরাসকালীন পরিস্থিতি উল্লেখ করে তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী আমাদের জানালেন, লাগাতার চতুর্থ দিনেও করিমগঞ্জে সুস্থতার হার বেশি। জনসাধারণের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলায় এই সুস্থতার হার ক্রমান্বয়ে বাড়ছে সীমান্ত জেলায়। আজ শুক্রবার সুস্থ হলেন আরো 64 জন, যদিও আক্রান্ত হলেন 49 জন, কিন্তু এই নিয়ে পরপর চতুর্থ দিনেও সুস্থতার গ্রাফ ঊর্ধ্বমুখী রইল। এই নিয়ে সীমান্ত জেলায় 2129 জনকে সুস্থ করে তোলা হলো। যদিও মোট আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে 3309 জন। আগেই বলেছি আজ আক্রান্ত হয়েছেন 49 জন। আজ আক্রান্ত 49 জনের মধ্যে 33 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে এবং 16 জনকে লালারসে শনাক্ত করা হয়েছে। আজ জেলায় 714 জনকে র্যাপিড টেস্ট করা হলেও কাউকে লালারসের টেস্ট করা হয়নি। শুক্রবার সুস্থ হয়ে উঠা 48 জনকে হোম আইসোলেশন থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং 16 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে আমরা যদি আক্রান্তের তালিকার দিকে চোখ বুলাই তবে দেখতে পাচ্ছি 4 তারিখ 127 জন আক্রান্ত হয়েছিলেন, যদিও 5 তারিখ সর্বোচ্চ রেকর্ড হয়েছিল 162 জন আক্রান্ত হয়েছিলেন। 6 তারিখ পজিটিভ পাওয়া যায় 72 জনকে, 7 তারিখ পাওয়া যায় 131 জনকে, 8 তারিখ পজিটিভ হন 82 জন, 9 তারিখ 35 জন আক্রান্ত হন, 10 তারিখ পজিটিভ পাওয়া যায় 41 জনকে এবং আজ আগেই বলেছি 49 জনকে করোনা আক্রান্ত হলেন। এদিকে যদি আমরা এই ডিসচার্জের তালিকায় চোখ বুলাই তবে দেখতে পাবো 4 তারিখ 56 জনকে ডিসচার্জ দেওয়া হয়েছে, 5 তারিখ 49 জনকে এবং 6 তারিখ 55 জনকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয়েছে। 7 তারিখ রিলিজ দেওয়া হয়েছে 52 জনকে, 8 তারিখ 95 জনকে, 9 তারিখ 66 জনকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয়েছে। 10 তারিখ অর্থাৎ গতকাল 65 জনকে সুস্থ করে তোলা হয়েছে এবং আজ 64 জনকে সুস্থ করে তোলা হয়েছে। আজ যদিও লালারসে কাউকে শনাক্ত করা কাউকে লালারসে পরীক্ষা করার প্রয়োজন পড়েনি, তথাপিও আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্টে জেলায় 714 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। এদিকে আজ কোভিড আবহে জেলার সমাজ কল্যাণ বিভাগ থেকে জেলায় পোষণ অভিযান শুরু হয়েছে। এতে সমাজ কল্যাণ বিভাগ থেকে জেলার সবাইকে পোষণ অভিযানের সক্রিয়তা সম্পর্কে, প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হবে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সমগ্র জেলা জুড়ে পোষণ অভিযান চলবে। এতে স্থানীয় অঙ্গনাদি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা এই কাজে যোগ দেবেন সমগ্র জেলা জুড়ে। এদিকে শুক্রবার দিনও কোভিড বিধি এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে সমগ্র জেলা জুড়ে প্রশাসনের প্রয়াস অব্যাহত রয়েছে। করোনা অতিমারি আমাদের স্বাভাবিক জীবন ছন্দকে বিপর্যস্ত করে দিয়েছে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে মানুষ এখন করোনাকে নিয়েই বাঁচতে শিখছে। যতদিন পর্যন্ত না কোনো কার্যকরী প্রতিষেধক বা ভ্যাকসিন বাজারে আসছে এবং তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ততদিন পর্যন্ত সতর্কতা এবং কঠোরভাবে কোভিড নিষেধাজ্ঞাগুলো পালন করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। এই পরিস্থিতিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন আক্রান্ত মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা দিতে। অন্যদিকে স্বাস্থ্য পরিকাঠামোকে যাতে আরও উন্নত করা যায়, সরকার সেই চেষ্টা করছে। এছাড়া ভিন রাজ্যে কাজ করতে গিয়ে লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া হাজার হাজার শ্রমিককে যাতে
রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যায় সে নিয়েও রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনে যোগদানের প্রাক মুহূর্তে এইসব তথ্য জানিয়ে আজ আকাশবাণী শিলচর কেন্দ্রকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা বললেন, আসামে প্রথম দিকে তো খুবই কম ছিল যখন প্রথমে স্টার্ট হয়েছিল, কিন্তু বাইরে থেকে যখন আমাদের আসামের মানুষ যখন বাইরে যারা ছিল ওরা যখন আস্তে আস্তে আবার আরম্ভ করলো তখনই কোভিডের ইয়েটা বেশি বাড়া শুরু করলো। তারপরে পরিকাঠামো যেভাবে কোভিড-19 পজিটিভ হয়েছে সেভাবে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হচ্ছে আসামে, মানে বরাকবলি সব গোটে আসামে। এবং আমি দেখেছি সাংসদ হিসেবে আমি অন্যান্য জায়গাতে ফোন করেছিলাম অন্য স্টেটে, তো আমরা আসাম স্টেটে যেভাবে করেছে বেস্ট করেছে ইন্ডিয়ার মধ্যে। কারণ বাইরে থেকে প্রথম দিকে যখন মানুষ আসলো বাইরে থেকে, গভর্নমেন্টাল বাস হোক ট্রেন বা ফ্লাইটে যারা আসলো একদম টোটালি গভর্নমেন্টের কন্ট্রোলে ছিল। মানে কতজন মানুষ আসছে সব হিসেব ছিল, আর একটা নাম্বার ছিল, ওটা মিস কল করার পর তার ডিটেলস নিয়ে কোন গাড়িতে আসছে, কোন জায়গাতে ড্রপিং হবে, কি হবে, ওদেরকে আবার সবাইকে নিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে দেওয়া হতো এবং কোয়ারেন্টাইন সেন্টারে টেস্ট করার সব নেওয়া হতো। যার নেগেটিভ আসলো ওকে হোম কোয়ারেন্টাইন, মানে পজিটিভ ছিল ওকে হসপিটালে নেওয়া হয়েছিল। এইভাবে দেখেছেন যে আমরা আসামের রিকভারি রেট খুবই ভালো। ভগবান না করুক ডেথ বেশি হোক, কিন্তু এখন পর্যন্ত ডেথ মানে কন্ট্রোল আছে। আর রিকভারি রেট অনেক বেশি, ডেইলি মানে রিকভারি রেট 2000-2200 করে। এই ধরনের মানে ভালো ট্রিটমেন্টও হচ্ছে। আর ইনফ্রাস্ট্রাকচার যদি ইন ফিউচার যেমন বরাকবলিতে আরো কম ছিল, তো এখন দেখা যাচ্ছে 3 ডিস্ট্রিক্টে বাড়ছে, খুব প্রচুর ভাবে বাড়ছে। তার জন্য লকডাউনও করা হয়েছিল বরাকবলিটা এক্সট্রা করে, কারণ বরাকবলিতে লকডাউন না করলে বেশি পেশেন্ট বেড়ে যাবে, এই ধরনের একটা ছিল। কিন্তু আবার লকডাউন করলে প্রচুর কষ্ট হয়ে যায় সাধারণ মানুষের জন্য, এই জন্য লকডাউন করা সম্ভব হচ্ছে না। মধ্যে লকডাউন ছিল কয়েকদিন, এরপরে দেখা গেল যে না কিছুটা কন্ট্রোল হয়েছে, কিন্তু মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আবার খুলতে হলো, লকডাউন আবার উল্টো করা হলো। যাই হোক এখন উল্টো হয়ে গেছে, ইন্ডিয়াতে লকডাউন নেই, এখন হচ্ছে যে পেশেন্ট আছে ওকে ট্রিটমেন্ট করে রিকভারি করে, এটা এখন মেইন উদ্দেশ্য। আর ওই সুন্দরভাবে চলছে আমাদের করিমগঞ্জ বলুন, হাইলাকান্দি বলুন বা শিলচর মেডিকেল কলেজেও যারা পেশেন্ট হয়েছে ওদের সঙ্গে আমার কথা হয়েছে, যারা রিকভারি হয়ে এসেছে। আমার ঘরের কিনারেও উদ্দোলনাতে ছিল একজন ছেলে, সিরাজুল্লাহ হসপিটালে ছিল মেডিকেল কলেজে শিলচর, এবং সে আমাকে রিপোর্ট দিয়েছে যে তাদের একদম ভালো ট্রিটমেন্ট হয়েছে, খালি একদম বড়িয়া হয়েছে, সবকিছু ভালো তার ভিতরে। করিমগঞ্জে আমার যে হসপিটাল সিভিল হসপিটাল, এখানে কোভিড এর হসপিটাল, তো এখানে কিছু হাল্লা ছিল ভিতর থেকে বা বাইরে থেকে কিছু মানুষ হাল্লা করবে, ভিতরে না। তখন আমাদের করিমগঞ্জের ডিসি উনি আমার সঙ্গে কথা হচ্ছে, উনি বলে যে আমি আজকে নিজে যাবো। পরে 2 দিন নিজে ভিতরে গিয়েছিলেন এবং আমার সঙ্গে কথা হয়েছিল, আমাকে বলেছেন তোমাদের ফেসবুকে উল্টাপাল্টা দিচ্ছে, আমি একবার দেখে আসি ঠিক ঠিক কি আছে ব্যাপারটা। এবং উনি নিজে পিপি কিট নিয়ে 2 দিন গিয়েছেন। 2 দিন যাওয়ার পর উনি লাইভ ভিডিও করেছেন ভিতরের জিনিসটা, মানুষকে জিজ্ঞাসা করেছেন আমি করিমগঞ্জে দিয়েছি, আপনার কি প্রবলেম আছে কিনা আপনারা বলুন। কিন্তু একজনও নেগেটিভ বলেনি, আমি নিজে ওই লাইভটা দেখেছি। সবাই বলেছে না খুব ভালো ট্রিটমেন্ট এখানে হচ্ছে, পরিষ্কার সবকিছু সাফা আছে, সকাল বিকাল 2 বার একদম ক্লিন করা হয়, আমরা খুব ভালোভাবে আছি, খালি সব ভালো পাচ্ছি, আমরা কোনো প্রবলেম নেই। একটা মহিলা, ওনার হাজবেন্ড এবং ওনার ছেলে 3 জন, মেয়েটার হয়নি, 2 ছেলে মেয়ে ছিল, মেয়েটা ঘরে ছিল, ওনার 3 জন এসেছিলেন ওই করিমগঞ্জ সিভিলে। আচ্ছা, তো ওই ছেলের বার্থডে ছিল, এই মহিলা জনে ওইখান থেকে লাইভ করেছেন এবং ওই লাইভটাও আমি দেখেছি। উনি বলেছেন হসপিটালে আমরা আছি, এখানে আমার ছেলের বার্থডে করছি সুন্দরভাবে হসপিটালে, কোনো প্রবলেম নেই, খুব ভালোভাবে আছি। বাইরে থেকে মানুষ যারা আন্দু এগেনস্টে বলছে, আমি নিজে আজ লাইভ করছি, আপনারা দেখুন। উনি দেখিয়েছেন ভিতরটা ভালো দিকে, এরকম সুন্দর পরিষ্কার। এবং এটা তখন আমি বললাম ডিসিকে যে ভিতরে যে লাইভ হয়েছে সেটাকে আপনি আপলোড করুন। উনি ডিসির যে ফেসবুক আছে ডিসি করিমগঞ্জ, ওটাতে উনি আপলোড করেছেন, এটাও আপনারা দেখতে পারবেন। ভালো হয়ে গেছে, সুন্দরভাবে হচ্ছে, কোনো প্রবলেম নেই। আমাদের এখানে যেহেতু দিন দিন আরো রোগী বাড়ছে, বিশেষ করে এখন দেখছেন যে সিমটোমেটিক পেশেন্ট বেশি আসছে, বেশি অবস্থাটা খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে প্রচুর আইসিইউ বেডের দরকার। তো এখানে শিলচর মেডিকেল কলেজে আপাতত আরো 40টা আইসিইউ বেড বাড়ানো হচ্ছে, করিমগঞ্জে বোধহয় 20টা এবং হাইলাকান্দিতে আরো 20টা।
তো সেটাও জানি না কি হতে যাচ্ছে, মানে সেটাও হয়তো যথেষ্ট হবে না। এই ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী যেটা শিলচরে প্রায় 3-4 মাস আগে বলেছিলেন 300 বেডের একটা কোভিড হাসপাতাল, তো এই ধরনের পরিকল্পনা কি আছে না সেটা আপাতত আর নেই? আছে, এইটা পরিকল্পনা আছে, এবং যেভাবে রোগী বাড়ছে পেশেন্ট, ওইভাবে ইনফ্রাস্ট্রাকচারও বাড়ানি হচ্ছে। যেহেতু আপনি দেখেছেন কদিন আগে এই করিমগঞ্জে এবং হাইলাকান্দিতে বা মেডিকেল কলেজে আরো আইসিইউ বাড়ানো হয়েছে। গত পরশু দিনে কালকে পেপারেও আবার আমার হেলথ মিনিস্টার বলেছেন যে যেভাবে বাড়ছে আমাদের আইসিইউ সংকট হতে পারে, কিন্তু তার জন্য আমি ব্যবস্থা নিচ্ছি, আরো প্রয়োজন হলে আরো আইসিইউ বাড়ানো হবে, সেটা ব্যবস্থা হচ্ছে। আর আপনি তো সংসদে যাচ্ছেন, বাদল অধিবেশন শুরু হতে যাচ্ছে, তো সেখানে মানে শুধু এটা আপনারই নয়, আমাদের রাজ্যের একজন প্রতিনিধি হিসেবে যে এই যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনা, যেটা বেশ অন্য কয়েকটা রাজ্যে চালু হয়ে গেছে, যারা এই যে মাইগ্রেন্ট লেবার যারা কাজ পাচ্ছেন না, তো এতে আসামকে অন্তর্ভুক্ত করা যায় কিনা এই ব্যাপারে কি আপনাদের কোনো কিছু ভেবেছেন? আছে, আমরা যাচ্ছি, আমরা এই ব্যাপারে কথা বলবো, এবং বিশেষ করে আমাদের আসাম গভর্নমেন্ট সেটা একটা ব্যবস্থা নিয়েছে। আসাম গভর্নমেন্ট একটা পোর্টালও করেছে, সম্পর্ক, এই সম্পর্ক পোর্টাল আন্ডারে সব জিপি গুলাতে দেওয়া হয়েছে। জিপি সেক্টর গুলো যারা আছে ওরা এই পোর্টালে মানুষকে ইয়ে করছে, এখানে টাকা এন্ট্রি করছে, কোথায় থেকে এসেছে এবং তার কোয়ালিফিকেশন কি, এবং বাইরে উনি কি কাজ করেছেন, ওনার স্কিল কি, কোন ডিপার্টমেন্টে স্কিল আছে। আচ্ছা, এই ধরুন এই ডাটা গুলো এখন কালেকশন হচ্ছে। প্রত্যেক জিপিতে সেক্রেটারিতে দেওয়া আছে, টাউনে মিউনিসিপ্যালিটিকে দেওয়া হয়েছে, এই পোর্টালটা ওদের কাছে। এটা গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানা গেল। হ্যাঁ, এটা কালেকশন হচ্ছে। যেমন বাইরে আমাদের এখান থেকে ছেলে অনেক বাইরে থাকতো, তো ওইখানে কোন কোন ডিপার্টমেন্টে কাজ করেছে অনেক আমি নিজেই দেখেছি। কেউ প্লাস্টিকের ইন্ডাস্ট্রিতে ছিল, কেউ হয়তো ওই যে আয়রনের যে বানানো হয় সেটাতে আছে। তো ওই যে পার্টিকুলার স্কিল আছে, সবার আলাদা আলাদা স্কিল আছে। তো ওইগুলার এখন কালেকশন করা হচ্ছে, এই সম্পর্ক যে পোর্টাল আছে এটার মধ্যে এন্ট্রি করা হচ্ছে। করার পর হয়তো কোনো মেয়েটা বিউটি পার্লারে ছিল, তো ওই বিউটি পার্লারে তার এক্সপিরিয়েন্স আছে, ওই ধরনের বিভিন্ন যে স্কিল আছে এগুলো কালেকশন করা হওয়ার পর আমাদের আসাম গভর্নমেন্টে সেটার ব্যবস্থা করবে। এই মাইগ্রেন্ট যে স্কিল আছেন ওদের জন্য কি কি করা যায়। প্রথম যদি ডাটা কালেকশন না হয় তাহলে তো আমরা বুঝতে পারবো না যে কোন ডিপার্টমেন্ট এখানে খুলতে হবে। ওই ডাটার উপরে বেস করে এখানে ওই ধরনের কিছু খোলা হবে এবং ওদেরকে ওইখানে এনগেজ করা হবে। সেটা আসাম গভর্নমেন্ট এটার ব্যবস্থা নিয়েছে। আচ্ছা আচ্ছা, আর এটার সঙ্গে আমরা দিল্লি থেকে কথা বলে আমরা এই জিনিসটাকে আরো একটু ভালোভাবে করতে পারি। সেটা হবে যে আজকে কোভিড-19 যেভাবে বেড়েছে, এখন গভর্নমেন্ট অনেক ব্যবস্থা আগে থেকে করে আসছে, কিন্তু আলটিমেটলি লকডাউন করা সম্ভব না, যার জন্য পাবলিকের প্রবলেম হয়। এর জন্য এখন লকডাউন উঠে গেছে, এখন কোন জায়গাতে লকডাউন নেই। আর বিশেষ করে আগের মতো এখন সব সম্ভব না করা, যেহেতু পেশেন্ট অনেক বেশি। এখন হচ্ছে যে আমরা যারা আছি আমাদের নিজে নিজে বাঁচতে হবে সেটা থেকে, এবং আমরা সবাই জানি যে কোভিড-19 কিভাবে বাঁচতে হয়। এখন সবাই এটা হ্যাবিটও হয়ে গেছে। আমি দেখেছি যে বাইরে গেলে মাস্ক পরা, বাইরে থেকে আসলে হাত সাবান দিয়ে ধোয়া, বা বাইরে বেশি সময় থাকলে স্যানিটাইজার লগে রাখা। কোনো জায়গাতে আপনি গেলেন, সন্দেহ হলো এখানে কিছু হতে পারে, তো সঙ্গে সঙ্গে আপনি স্যানিটাইজ করলেন হাত। এবং বিশেষ করে মাস্কটা জরুরি, এবং হাত আপনি না ধুয়ে অ্যাটলিস্ট মুখ, নাক, চোখ এটা ছুবেন না। ফেসটা টাচ না করলেও হয়। বাকি যদি আমার হাতেও যদি এই ভাইরাস থাকে আমার কোনো প্রবলেম নেই, আর শরীরে যে কোনো জায়গাতেই ভাইরাস থাকে কোনো প্রবলেমই হয় না। জাস্ট মুখ, এই ফেসটাকে বাঁচাতে হবে, মুখ, নাক আর চোখ কান, এই ফেসটা যেখানে এন্ট্রি আছে। এই ভাইরাসের এন্ট্রি পয়েন্ট গুলো হচ্ছে এই নাক, মুখ, চোখ, এগুলা। এইগুলো আমরা টাচ না করলে হয়। ভাইরাস যে কোভিড-19 জীবনে হবে না, আপনার শরীরে থাক, কোনো অসুবিধা নেই। কেউ আপনি পজিটিভ যে আছে আপনার সন্দেহ হচ্ছে, ওনাকে টাচও করেছেন আপনি, কিন্তু ওনাকে টাচ করলে কোনো প্রবলেম নেই, আপনি হাতে ধুয়ে নেন, খালি নাক মুখটা বাঁচিয়ে রাখুন, বাস সিম্পল। ওইটা আমরা বাঁচতে পারবো। তো শ্রোতা বন্ধু সবাইকে আমি অনুরোধ করবো যে আপনারা এই কাজটা করুন, আপনার খালি সেফটি, নিজের সেফ নিজে করুন, উপায় নেই এখন। আর যদি প্রবলেম সিমটম আপনার যদি আছে এরকম জ্বর, খাসি যেগুলো আছে, যদি হয় আপনার সঙ্গে সঙ্গে টেস্ট করে নিন। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে অনির্বাণ জ্যোতি গুপ্ত।
করিমগঞ্জ জেলার করোনা ভাইরাসকালীন সময়ে দুর্যোগ প্রশমন সংস্থা জেলাতে সংক্রমণ প্রতিরোধে নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। জেলার করোনা সংক্রমণকালীন বর্তমান পরিস্থিতি নিয়ে শিলচর বেতার কেন্দ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থার প্রজেক্ট অফিসার সিজু দাস আজ আমাদের জানালেন, বর্তমানে আমাদের করিমগঞ্জে যদিও 50টার মতো কোয়ারেন্টাইন সেন্টার চিহ্নিত করে রাখা আছে, তবে বর্তমানে মাত্র 4টি কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের বাইরে থেকে আগত মানুষদের রাখা হয়েছে। বর্তমানে 23 জনের মতো মানুষ 4টা কোয়ারেন্টাইন সেন্টারে আছেন। এই 4টা কোয়ারেন্টাইন সেন্টার হল কুশিয়ারপুর হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ করিমগঞ্জ এলাকায়, আপনার পাতারকান্দিতে আসিমে হায়ার সেকেন্ডারি স্কুল, যাত্রাপুর গার্লস হোস্টেল নীলামবাজার এবং স্টুডেন্টস পিজি হোস্টেল বদরপুর, সেখানে 11 জন আছেন। সব মিলিয়ে 23 জন বিভিন্ন রাজ্য থেকে বা বাইরে থেকে আগত লোকদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। আমাদের কোভিড হসপিটাল করিমগঞ্জ সিভিল হসপিটাল, যেখানে বর্তমানে 92 জন সাসপেক্টেড কোভিড পজিটিভ পেশেন্ট রাখা হয়েছে, ওনাদের চিকিৎসা চলছে। কোভিড সেন্টার আছে 3টা আমাদের, কচুয়াদাম মডেল হসপিটাল, জওহর নবোদয় বিদ্যালয়া রামকৃষ্ণনগর, সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুর। কোভিড হসপিটাল এবং কোভিড কেয়ার সেন্টার মিলিয়ে টোটাল আমাদের এখন 227 জনের মতো পজিটিভ সাসপেক্টেড পজিটিভ পেশেন্ট আছেন, ওনাদের চিকিৎসা চলছে। আজকের দিনে তেমন উদ্বেগজনক কোনো পরিস্থিতি নয়। যারা এই কোভিড সেন্টারে বা কোভিড কেয়ার সেন্টারে আছেন ওনাদের চিকিৎসা যথারীতি চলছে, ওনাদের অবস্থা দিন দিন ভালো হচ্ছে। আশা করি ওনারা সুস্থ হয়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। এখন ওভারঅল পরিস্থিতি যেটা বলবো, কালকের দিনে যেটা পরিস্থিতি ছিল, গতকালকে আমাদের নাম্বার অফ পিপুল ডায়াগনোসড এজ করোনা ভাইরাস পজিটিভ 35। টোটাল আমরা এখনো পর্যন্ত 3229 জন সাসপেক্টেডকে আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের সার্ভাইলেন্স টিম আছে ডিস্ট্রিক্টে 47, কালকের দিনে কাজ করেছে। টোটাল 807 নাম্বারস সার্ভাইলেন্স টিম কাজ করেছে। কমিউনিটি ফিগার 807। নাম্বার অফ সাসপেক্টেড উইথ করোনা ভাইরাস এক্সপোজার টোটাল আমাদের কিউমুলেটিভ ফিগার 8495। নাম্বার অফ পিপুল কিউমুলেটিভ ফিগার যেটা আন্ডার মাস কোয়ারেন্টাইন ফেসিলিটি ছিল 7990। ডিসচার্জ হয়ে গেছে এখনো পর্যন্ত 7959। প্রেজেন্টলি কোয়ারেন্টাইন আছে 31 মাস কোয়ারেন্টাইন ফেসিলিটিতে। তো এই ছিল আমাদের বর্তমান পরিস্থিতি। আমাদের পিপি বা বিভিন্ন পার্সোনাল প্রোটেকশনের স্টক যেটা আছে, তো গতকালকে পর্যন্ত 19 তারিখ পর্যন্ত ছিল আমাদের পিপি কিট ছিল 958, লেয়ার্ড মাস্ক ছিল প্রায় 12,000-এর মতো, মেডিসিনও অ্যাভেলেবল আছে আমাদের 96% এখনো আমাদের ড্রাগ স্টোরে আছে, স্টক পজিশন আছে, মেডিসিন সাফিসিয়েন্ট আছে, কোনো সমস্যা নেই। তো আমরা দিন দিন যদিও এখন করোনা পজিটিভ পেশেন্টের সংখ্যাটা বাড়ছে, কারণ আমাদের টেস্ট করার রেটটাও অনেক বেড়ে গেছে। বিশেষ করে আমাদের টিচার্স যারা আছেন, স্কুল কলেজ এসব খোলার গভর্নমেন্ট চিন্তাধারা করছে, তো সেই জন্য টিচারদের আমরা প্রায় সবকেই আমরা টেস্ট করার চেষ্টা করছি এবং টেস্ট করা হবে। এবং টিচারদের টেস্ট করতে গিয়ে অনেকেই পজিটিভ পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে। তো ওনাদের আমাদের ফ্যাসিলিটি সেন্টার যে আছে কোয়ারেন্টাইন কোভিড কেয়ার সেন্টার বা কোভিড হসপিটালে নিয়ে যাওয়ার ট্রিটমেন্ট করা হচ্ছে। তো এখন অল্প দেখা গেছে ফিগারটা রাইজ করছে, কারণ মাস টেস্ট যেটা সবাইকে নিয়ে টেস্ট যাতে আরো বেশি করে আমরা টেস্ট করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবং আমরা আশা করি আমরা যারা আমাদের ভালনারেবল গ্রুপ আছে তাদেরকে আমরা সবাইকে আমরা টেস্ট করে আমরা প্রকৃত তথ্য পেয়ে যাব এবং আশা রাখছি আর বেশি দিন নেই, আমরা আস্তে আস্তে উন্নতির দিকে এগোচ্ছি। করোনা মহামারী থেকে আমরা অতি সত্বরই পরিত্রাণ পাব এই আশা রাখছি। আর বর্তমান যেটা লকডাউনের গাইডলাইন আছে, সেই গাইডলাইনে অনেক কিছুই রিল্যাক্সেশন করে দেওয়া হয়েছে। স্কুল কলেজের ক্ষেত্রে বলা হয়েছে 9 to 10 যারা ওদেরকে 21 তারিখের পরে থেকে হয়তো চিন্তাধারা চলছে কি হবে, গভর্নমেন্ট নতুন নির্দেশিকা আসার পর বলা যাবে।
তো একদম এলিমেন্টারি লেভেল বা প্রাইমারি লেভেলে এখনো কোনো স্কুল খোলার কোনো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কলেজ বা হায়ার এডুকেশন ফ্যাসিলিটি যা আছে সেইগুলি 30 সেপ্টেম্বরের পরে থেকে হয়তো খুলতে পারে, সম্ভাবনা আছে। যদিও 9, 10, 12 এইসব ক্লাস যদি চলে, তবুও নতুন কোনো গাইডলাইন আসবে, সেই গাইডলাইন ফলো করে করা হবে। বিশেষত মাস্ক, স্যানিটাইজার সব বাধ্যতামূলক করা হবে এবং ডিস্টেন্সিং যেটা আছে ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস হতে পারে। তবে এখনো কোনো পরিষ্কার বা ক্লিয়ার কাট এখনো ইনস্ট্রাকশন আসেনি যে ক্লাস কবে থেকে শুরু হবে বা কি হবে। তবে যেভাবে শিক্ষকদের মধ্যে যেটা দেখা গেছে, পরীক্ষা করে যেটার ট্রেন্ড পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে স্কুল কলেজ অতিসত্বর খোলাটা কতটুকু সম্ভব হবে তা চিন্তার বিষয় আছে। তারপরে আমাদের লকডাউনের ক্ষেত্রে নতুন যেটা নিয়ম আছে, কন্টেইনমেন্ট জোনে কোনো ধরনের সার্ভিস থাকবে না। তারপরে আমাদের যেটা সামাজিক উৎসব আছে, সেখানেও সেই আগের মতোই গাইডলাইন ফলো করতে হবে। আপনার শ্রাদ্ধ বা সৎকার এইসবে 20 জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না। অন্যান্য যেটা আমাদের আছে ম্যারেজ বা অন্যান্য গ্যাদারিং যেটা আছে, সেখানে 50 জনের ঊর্ধ্বে যেতে পারবেন না জনসাধারণ। এটা লেটেস্ট গাইডলাইনে আছে। তো গাইডলাইন অবশ্যই আমরা ফলো করতে হবে, গাইডলাইন অনুযায়ী চলতে হবে। এখন জনসাধারণের চলাচলের ক্ষেত্রে তেমন কোনো ধরনের বাধা নিষেধ নেই। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নিষেধ নেই। এক জেলা থেকে অন্য জেলা যাওয়ার চলাচলেও কোনো বাধা নিষেধ নেই। যানবাহনের সামগ্রী নিয়ে গুডস ক্যারিং যেসব ভেহিকুল আছে, সেই সবের ক্ষেত্রেও কোনো বাধা নিষেধ নেই। ভারত সরকার বা আসাম সরকার এই বাধা নিষেধ শিথিল করে দিয়েছে। আমরা ওভারঅল পর্যবেক্ষণ করলে আমরা দেখছি ধাপে ধাপে আমরা নর্মাল লাইফের দিকে এগোতে যাচ্ছি। সাময়িক যেটা আমাদের পজিটিভের ট্রেন্ড দেখা গেছে, ইনক্রিজ হয়েছে, তা হয়তো বা সাময়িক হতে পারে, কারণ সব বিধিনিষেধ যেহেতু শিথিল করা হয়েছে, সামান্য হতেও পারে। এবং পরীক্ষার গতিও তো বেড়েছে। সোয়াব টেস্টের যেটা আপনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট র্যাট বলুন বা RT-PCR বলুন, আমরা এখন পুরোদমে টেস্ট করে যাচ্ছি। তাই যেসব কেসগুলা লুকিয়ে চুপিয়ে ছিল সেগুলা বেরিয়ে আসছে। তো এটা আইডেন্টিফাই করা হচ্ছে এবং চিকিৎসা চলছে। জনসাধারণের ভীতি বা ত্রস্ত হওয়ার এমন কিছু নেই। আস্তে আস্তে আমরা এই পরিস্থিতিকে মোকাবিলা করে স্বাভাবিক দিকে এগোচ্ছি। এই ব্যাপারে বলতে গিয়ে আমি জনসাধারণকে এটা অনুরোধ করব, আমরা অনেক সময় খবর পাই যে গ্রামে গঞ্জে বা অনেকের বাড়িতেই জ্বর আছে, কিন্তু কোনো ভীতির কারণে বা কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে এইসব ভেবে জনসাধারণ এগিয়ে আসছে না। তো আপনাদের সবার কাছে অনুরোধ, জনসাধারণ এগিয়ে না আসলে শুধু স্বাস্থ্যকর্মীর উপরে নির্ভর করে, প্রশাসনের উপরে নির্ভর করে আমরা সম্পূর্ণভাবে এটাকে মোকাবিলা করতে পারবো না। জনসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থন লাগবে। আপনারা একদম নির্ভয়ে এগিয়ে আসুন, এসে পরীক্ষা করান নিজে থেকে। ঘরে বসে অনেকে হয়তো ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করে নিয়ে এসে খাচ্ছেন। এইভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো না। সবচেয়ে বড় যেটা হয়েছে, যদি কাহারও পজিটিভ হয় বা সন্দেহ থাকে, তাহলে আইসোলেশন হওয়ার জরুরি এবং সরকার প্রদত্ত গাইডলাইন অনুযায়ী চিকিৎসা, কোয়ারেন্টাইন কোভিড কেয়ার সেন্টার হোক বা কোভিড হসপিটাল হোক, যেখানে যাওয়ার দরকার মনে করবে স্বাস্থ্যকর্মীরা সেখানে পাঠাবে। এখানে ভয়ের কিছু নেই। আপনারা আসুন, নির্ভয়ে আসুন, এগিয়ে আসুন, পরীক্ষা করান, সোয়াব টেস্ট করান। যদি কোথাও কোনো জায়গাতে লুকিয়ে চুপিয়ে থাকা কেস থাকে, সব বেরিয়ে আসবে। আমরা গোষ্ঠী সংক্রমণ থেকে বাঁচতে পারবো। যত আমরা লুকিয়ে রাখবো, তত গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা বেশি থাকবে। তাই সবার কাছে, জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা নিজে থেকে আসুন, এগিয়ে আসুন, এসে টেস্ট করান। আমাদের সিভিল হসপিটালেও করতে পারেন, আমাদের PHC-তে করতে পারেন, সব জায়গাতেই ব্যবস্থা আছে, প্রায় হসপিটালেই আছে। তো এখন যেহেতু আমাদের আগে DC অফিসে চলতো, এখন হয় না, কিন্তু সব হসপিটালে, যেমন আমি নিজেও গিরিশগঞ্জ হসপিটালে গিয়ে আমার টেস্ট করেছি। আমিও একটা ফেজ কোভিডের মধ্যে দিয়ে কাটিয়ে চিকিৎসা করে আমি সুস্থ হয়ে বর্তমানে কাজে যোগ দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই। সামাজিক লজ্জা বা ঘৃণার কোনো ব্যাপার নয়। এটা রোগ। আমাদের সবাইকে, আমরা যদি রোগে ভুগি, আমার নিজে থেকেই প্রকাশ করতে লাগবে এবং নিজে থেকে চিকিৎসার জন্য এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি এই পদক্ষেপ নিই, নিজে থেকে এগিয়ে আসি, নিজে থেকে চিকিৎসা করেন, তো
রোগ থাকবে না, রোগ অটোমেটিকই সরে যাবে, আমরা আমাদের স্বাচ্ছন্দ্যময় আগের জীবনে ফিরে আসতে পারবো। তো সবার কাছে এই অনুরোধ রইল, আপনারা যত পারেন, যত বেশি করে পারেন টেস্ট করান, টেস্ট করে আপনার স্ট্যাটাসটা জেনে নিন, অন্যকেও ওনার কোভিড স্ট্যাটাসটা জানার জন্য আগ্রহী বা অন্যদেরকে আপনারা ইন্সপায়ার করুন, যাতে ওনারা সব নিচে থেকে এগিয়ে আসুন। সব জনসাধারণ এগিয়ে আসলে রোগ, কোনো ব্যাধি আমাদেরকে কিছুই করতে পারবে না। আমাদের সচেতনতাই বড় জিনিস, আমাদের সতর্কতাই বড় জিনিস। আশা করি আমরা এই পরিস্থিতি মোকাবিলা অনেকটা করেছি এবং সম্পূর্ণ করতে সমর্থ হব যদি আমরা সর্বসাধারণ এগিয়ে আসি। করিমগঞ্জ থেকে শিলচর আকাশবাণীর পক্ষে নবেন্দু দাস। এতক্ষণ শুনলেন কোভিড-19 উপর আমাদের কেন্দ্রের একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার ও শব্দগ্রহণে ছিলেন অনির্বাণ জ্যোতি গুপ্ত, রতন দেব, জসিম উদ্দিন লস্কর ও নবেন্দু দাস। সম্পাদনা অভিজিৎ নাথ, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ।